আজকের আলোচনায় আপনাকে স্বাগত। আমাদের হাতে একটা বেশ রহস্যময় নথি এসছে, যেখানে একটা বড় ধরনের আর্থিক পতনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর এটা কোনো সাধারণ অনুমান নয়, একেবারে নির্দিষ্ট তারিখ সহ। আজকের আলোচনায় আমরা এর প্রতিটি সূত্র ধরে এগোব, আর আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে একটি মুদ্রা জোড়, সুইস ফ্র্যাঙ্ক বনাম জাপানি ইয়েন, অর্থাৎ CHF-JPY। বিষয়টা আসলেই আকর্ষণীয়, কারণ আর্থিক বাজারে কেউ যখন বলে বাজার পড়তে পারে সেটা এক জিনিস, কিন্তু কেউ যখন বলে অমুক বছরের অমুক মাসের অমুক তারিখের পর থেকে বাজার পড়বে, তখন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাত্রা পায়। এতখানি নির্দিষ্ট হওয়ার জন্য অসাধারণ আত্মবিশ্বাস বা অসাধারণ তথ্যের প্রয়োজন। ঠিক, আমাদের কাজ হবে সেই তথ্যের ভিত্তিটা খুঁজে বের করা। আচ্ছা, চলুন তো দেখি ব্যাপারটা আসলে কী দাঁড়াচ্ছে। মূল দাবিটা হলো CHF-JPY খুব শীঘ্রই তার ইতিহাসের সবচেয়ে বড় পতনের সম্মুখীন হতে চলেছে। আর সেই তারিখটা হলো 5ই ফেব্রুয়ারি 2026। বলা হচ্ছে এই তারিখের পর থেকেই নাকি বড় পতন শুরু হবে। এত নির্দিষ্ট করে তারিখ বলাটা তো জ্যোতিষীর মতো শোনাচ্ছে। ফিনান্সিয়াল মার্কেটে এটা কতটা বাস্তবসম্মত? ঠিক এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত অর্থনৈতিক পূর্বাভাসগুলো হয় ধরুন এই বছরের দ্বিতীয়ার্ধে বা আগামী কয়েক মাসের মধ্যে, কিন্তু একটা নির্দিষ্ট তারিখ, এর মানে হলো এর পেছনে এমন কোনো ঘটনা বা ডেডলাইন রয়েছে যা আগে থেকে নির্ধারিত। এটা হতে পারে কোনো নীতিগত পরিবর্তন বা কোনো বড় প্রাতিষ্ঠানিক পদক্ষেপের সময়। আর নথিটি বলছে এই পতনের অর্থ হল সুইস ফ্রাঙ্কের বিপরীতে জাপানি ইয়েন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। বেশ, তাহলে প্রথম সূত্রটা কি? এই পতনের কারণ হিসেবে নথিটি কার দিকে আঙুল তুলেছে? আঙুলটা সরাসরি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের দিকে। নথি অনুযায়ী ব্যাংক অফ জাপান বা BOJ দুটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যা এই পুরো পরিস্থিতি তৈরি করবে। কি সেই সিদ্ধান্ত? প্রথমত, তারা 2026 সালের মধ্যে CHF-JPY এর মূল্যমান 160.00-তে নামিয়ে আনার একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এক মিনিট, আমি আপনাকে একটু থামাতে চাই। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কি অন্য দুটি দেশের মুদ্রার বিনিময় হার এভাবে ঠিক করে দিতে পারে? এটা তো বাজার অর্থনীতির নিয়মের একটু বাইরে বলে মনে হচ্ছে। খুব ভালো প্রশ্ন। দেখুন, সরাসরি পারে না, কিন্তু পরোক্ষভাবে বিশাল প্রভাব ফেলতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন কোনো প্রাইস টার্গেট ঘোষণা করে, তখন সেটা বাজারের জন্য একটা শক্তিশালী সংকেত। এটা অনেকটা দাবা খেলার মতো, যেখানে আপনি আপনার পরের চালটা আগেই জানিয়ে দিচ্ছেন। BOJ এখানে বলছে, আমরা মনে করি 160 হল সঠিক মূল্য, এবং আমরা আমাদের টুলবক্সের সবকিছু ব্যবহার করব এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। এতেই কিন্তু বাজারের বড় খেলোয়াড়রা নড়েচড়ে বসে। বুঝলাম। তাহলে তাদের টুলবক্সের সবচেয়ে বড় হাতিয়ারটা কি? নিশ্চয়ই শুধু মুখে বললেই কাজ হবে না। ঠিক তাই। আর এখানেই দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি আসছে। নথিটি বলছে 2026 সালে ব্যাংক অফ জাপান সুদের হার 1 থেকে 1.5% বাড়াবে। বলেন কি? এতটা? কিন্তু জাপানের অর্থনীতি যেখানে এতদিন ধরে সংঘর্ষ করছে, সেখানে হুট করে সুদের হার বাড়ানোটা কি অর্থনীতির জন্য একটা বড় ঝুঁকি হয়ে যাবে না? এটা তো উল্টো ফলও দিতে পারে। এখানেই তো আসল খেলাটা। আপনার প্রশ্নটা একদম সঠিক। জাপানের জন্য এটা শুধু একটা সাধারণ নীতি পরিবর্তন নয়, এটা একটা যুগের অবসান। কয়েক দশক ধরে প্রায় শূন্য সুদের হারের কারণে জাপানি ইয়েন ছিল বিশ্বের সবচেয়ে সস্তা মুদ্রার একটি। বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা, মানে হেজ ফান্ডগুলো, জাপান থেকে প্রায় বিনামূল্যে ঋণ নিয়ে সেই টাকা আমেরিকা বা ভারতের মতো দেশে উচ্চ সুদে বিনিয়োগ করত। এই প্রক্রিয়াকে বলা হয় ইয়েন ক্যারি ট্রেড। এটা বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তার মানে যদি ব্যাংক অফ জাপান সত্যি সুদের হার বাড়ায়, তবে এই পুরো প্রক্রিয়াটা উল্টে যাবে। সস্তায় ইয়েন নিয়ে ব্যবসা করার দিন শেষ। একদম। সুদের হার 1 বা 1.50% বাড়লে জাপান থেকে ঋণ নেওয়া আর সস্তা থাকবে না। তখনই বড় বিনিয়োগকারীরা তাদের পুরনো ঋণ শোধ করার জন্য হুমড়ি খেয়ে জাপানি ইয়েন কেনা শুরু করবে। আর যখন কোনো কিছুর চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, তার দামও বেড়ে যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। এক্ষেত্রে ইয়েনের দাম বেড়ে যাবে, অর্থাৎ ইয়েন শক্তিশালী হবে। আর এর সরাসরি প্রভাব পড়বে CHF-JPY এর ওপর। জোরের মান কমতে শুরু করবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক একটা বিশাল ঢেউ তৈরি করার পরিকল্পনা করছে, কিন্তু তারা একা কি এত বড় একটা বাজারকে নাড়িয়ে দিতে পারে?
নিশ্চয়ই তাদের সাথে আরও কেউ আছে। অবশ্যই। আর নথিটির পরবর্তী অংশ ঠিক সেই দিকেই ইঙ্গিত করছে। বলা হচ্ছে শুধু কেন্দ্রীয় ব্যাংকই নয়, বাজারের বেশিরভাগ বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তারা ইতিমধ্যেই এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে? তারা সুইস ফ্র্যাঙ্কের বিপরীতে জাপানি ইয়েন কিনছে, যার মানে হল তারা সিএইচএফ জেপিওয়াই বিক্রি করে দিচ্ছে। কি পরিমাণ বড় খেলোয়াড়ের কথা বলা হচ্ছে এখানে? তালিকাটা বেশ লম্বা। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম এবং অবশ্যই জাপানের বড় ব্যাংকগুলোর নাম উল্লেখ করা হয়েছে। বাপ্পা, তালিকাটা তো প্রায় G20 সম্মেলনের মতো শোনাচ্ছে। মানে এমনকি সিটি ব্যাংক এবং জেপি মর্গেন ব্যাংকের মতো হেভিওয়েট নামও আছে। হ্যাঁ, তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা ইতিমধ্যেই বিপুল পরিমাণে সিএইচএফ জেপিওয়াই বিক্রি করে ফেলেছে। তার মানে এটা অনেকটা এরকম যে সবাই যদি বিশ্বাস করতে শুরু করে যে বাজারে পেঁয়াজের দাম বাড়বে, তাহলে সবাই একযোগে পেঁয়াজ কেনা শুরু করবে, আর তাদের এই কেনাকাটার কারণেই আসলেই দাম বেড়ে যাবে। চমৎকার তুলনা। বাজারের বড় ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। একেই বলে স্ববাস্তবায়িত ভবিষ্যৎবাণী বা সেলফ ফুলফিলিং প্রফেসি। এই প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত মূলধন এতটাই বিশাল যে তারা যদি সবাই মিলে কোনো মুদ্রা বিক্রি শুরু করে তাহলে এর দাম পড়তে বাধ্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যদি সিটি ব্যাংক বা জেপি মর্গানের মতো বড় ব্যাংকগুলো সত্যি এত বিপুল পরিমাণে বিক্রি করে, তাহলে সেই তথ্যটা বাইরে ফাঁস হলো কিভাবে? এই ধরনের তথ্য তো অত্যন্ত গোপনীয় হওয়ার কথা। এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। এর কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। ১. হয়তো এই তথ্যটি কোনো অভ্যন্তরীণ সূত্র থেকে ফাঁস হয়েছে, যা এই নথিটির ভিত্তি। ২. হতে পারে সব বড় ব্যাংকগুলো তাদের নিজস্ব উন্নত বিশ্লেষণ মডেল ব্যবহার করে একই সিদ্ধান্তে পৌঁছেছে। অথবা ৩. এটা হতে পারে যে কিছু বড় খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে এই খবরটা ছড়াচ্ছে, কেন? যাতে ছোট বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে বিক্রি শুরু করে এবং তাদের কাজটা আরও সহজ হয়ে যায়। কারণ যাই হোক, যদি এটা সত্যি হয় তার মানে হল পর্দার আড়ালে বড় ধরনের প্রস্তুতি চলছে। এই সম্ভাব্য পতনের মাত্রা বোঝানোর জন্য নথিতে একটি বেশ নাটকীয় তুলনা টানা হয়েছে। বলা হয়েছে যে সিএইচএফ জেপিওয়াই বাজারের পতন দেখতে সোনা, রূপা এবং বিটকয়েনের মতো হবে। বলেন কি, বিটকয়েনের মতো পতন? ফরেক্স মার্কেটে তো এত বড় ওঠানামা সাধারণত দেখা যায় না। তার মানে কি আমরা কয়েকদিনের মধ্যে 30-40% পতনের কথা বলছি? এটা তো অবিশ্বাস্য। ঠিক এই কারণেই তুলনাটা এত শক্তিশালী। প্রধান মুদ্রা জোড়গুলো যেমন ইউরো ডলার বা পাউন্ড ডলার সাধারণত দিনে 1% বেশি উঠানামা করে না। কিন্তু বিটকয়েন, আমরা তো সবাই জানি বিটকয়েন তার চরম অস্থিরতার জন্য পরিচিত, যেখানে একদিনে 10-20% পতনও অস্বাভাবিক নয়। এই তুলনা ব্যবহার করে লেখক বোঝাতে চাইছেন যে এটা কোনো ধীর গতির নিয়ন্ত্রিত পতন হবে না, এটা হবে একটা আকস্মিক এবং খাড়া পতন, যাকে বলে মার্কেট ক্র্যাশ। তার মানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, মানে দরজা দিয়ে বের হওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যাবে। অনেকটা সেরকমই। যখন বড় খেলোয়াড়রা একযোগে বিক্রির চাপ তৈরি করে, তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোট বিনিয়োগকারীরাও তখন তাদের অনুসরণ করে বিক্রি শুরু করে। এর ফলে একটা স্নোবল এফেক্ট তৈরি হয়, যেখানে পতন আরও দ্রুততর হতে থাকে। বিটকয়েনের পতনের উদাহরণ দিয়ে এটাই বোঝানো হচ্ছে একটি দ্রুত, আবেগচালিত এবং বিধ্বংসী পতন। তাহলে সব তথ্য একসাথে করলে এর অর্থ কি দাঁড়ায়? আমরা দেখতে পাচ্ছি একটি কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের ইঙ্গিত, সুদের হার বৃদ্ধি, মূল্য লক্ষ্যমাত্রা, আর সেটা অনুসরণ করে বা তার পূর্বাভাস পেয়ে বড় প্রাতিষ্ঠানিক খেলোয়াড়রা একযোগে সিএইচএফ জেপিওয়াই বিক্রি করছে। পুরো ঘটনাটি যেন একটি ডমিনো এফেক্টের মতো সাজানো। ঠিক, প্রথম ডমিনোটা হলো কেন্দ্রীয় ব্যাংক, আর বাকিগুলো হলো বড় প্রতিষ্ঠানগুলো। কিন্তু এই ডমিনোগুলো কি সবসময় সরল রেখায় পড়ে? না না, আমাদের এটাও মনে রাখতে হবে যে বিশ্ব অর্থনীতি খুব জটিল একটা জায়গা। হয়তো ব্যাংক অফ জাপান পরিকল্পনাটা করল, কিন্তু তার আগেই বিশ্বজুড়ে অন্য কোনো অর্থনৈতিক সংকট তৈরি হল, যা সবার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিল। অথবা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক পাল্টা কোনো পদক্ষেপ নিয়ে তাদের মুদ্রাকে রক্ষা করার চেষ্টা করল।
অনেক সময় ভূ-রাজনৈতিক উত্তেজনা বা বাজারের ভয়ের কারণেও বিনিয়োগকারীরা সুইস ফ্র্যাঙ্ককে সেফ হেভেন হিসাবে কেনে, যা এই সরল হিসাবকে জটিল করে তুলতে পারে। আর নথির শেষে গোপন তথ্য বা সিক্রেট ইনফো লেখাটির ব্যাপারে কি বলবেন? এটা কি দাবিটাকে আরও বিশ্বাসযোগ্য করে নাকি ঠিক তার উল্টো? এটা একটা দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে এই ট্যাগটি একটা রহস্য আর বিশেষত্বের আবহ তৈরি করে, পাঠককে ভাবতে বাধ্য করে যে সে এমন কিছু জানছে যা সাধারণ মানুষ জানে না। অন্যদিকে এটা একটা সতর্ক সংকেতও বটে, যে কেউ কোনো প্রমাণ ছাড়াই নিজের দাবিকে আকর্ষণীয় করার জন্য এই ধরনের ট্যাগ ব্যবহার করতে পারে। তাই একে কিছুটা সন্দেহের চোখে দেখাই বুদ্ধিমানের কাজ। বেশ, আমরা এই আকর্ষণীয় নথিটি বিশ্লেষণ করলাম। এটি সিএচএফ জেপিওয়াই মুদ্রাজোড়ের জন্য একটি অত্যন্ত নির্দিষ্ট এবং নাটকীয় ভবিষ্যৎবাণী তুলে ধরেছে। সবকিছু মিলিয়ে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। একটি কেন্দ্রীয় ব্যাংক, একটি নির্দিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যকে ঘিরে বাজারের বড় খেলোয়াড়দের একযোগে তৎপরতা। মূল টেকঅ্যাওয়ে হল এই উপাদানগুলোর পারস্পরিক নির্ভরশীলতা। এটি আমাদের দেখায় যে বিশ্ব অর্থনীতি কতটা সংযুক্ত। টোকিওতে নেওয়া একটা সুদের হারের সিদ্ধান্ত কিভাবে নিউ ইয়র্ক, লন্ডন বা মুম্বাইয়ের ট্রেডিং ডেস্ককে নাড়িয়ে দিতে পারে, তার একটা বিশাল ঢেউতোলা প্রভাব থাকতে পারে। এটা শুধু জাপান বা সুইজারল্যান্ডের বিষয় নয়, এটা একটা বড় উদাহরণ যে কিভাবে সামষ্টিক অর্থনীতি এবং প্রাতিষ্ঠানিক আচরণ একসাথে কাজ করে। তার মানে নথি অনুযায়ী বাজিটা একদিকেই, সবাই বিক্রি করছে এবং দাম পড়বেই। নথিটি ঠিক এটাই বলতে চায়। কিন্তু এখানে সবচেয়ে বড় এবং গভীর প্রশ্নটা লুকিয়ে আছে। আলোচনা শেষ করার আগে একটি বিষয়ে ভাবার জন্য রইল। অর্থনীতি বা বাজারে কোনো কিছুই শূন্যে ঘটে না। প্রত্যেক বিক্রেতার জন্য একজন ক্রেতা থাকতেই হয়। যদি সিটি ব্যাংক, জেপি মর্গান এবং বিশ্বের সব বড় ব্যাংকগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের সুইস ফ্র্যাঙ্ক বিক্রি করে দেয়, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে এই লেনদেনের অপর প্রান্তে থেকে কারা তা কিনছে, আর তারা কি এমন তথ্য জানে বা বিশ্বাস করে যা এই সব বড় খেলোয়াড়রা জানে না। কারণ ইতিহাস সাক্ষী, মাঝে মাঝে পুরো বাজারের বিপরীতে গিয়ে একজনই সঠিক প্রমাণিত হয়।